আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পথিক টিভির পর্দায় সত্যের মুখোমুখির 13তম পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির 13তম পর্বে পথিক টিভির স্টুডিওতে উপস্থিত আছেন কারা নির্যাতিত আলেমে দ্বীন হাফেজ মুফতি হাফিজুর রহমান ভাই। আমরা এখন ওনার সাথে ওনার কারা জীবনের অজানা ইতিহাসগুলো আমরা ইনশাল্লাহ শুনব। তাই দেরি না করে সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি ওনার কারা জীবনের অজানা ইতিহাস শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। এই পথিক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির 13তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আপনার কাছ থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানতে চাবো সেটা হচ্ছে যে আপনি কখন, কোথা থেকে, কিভাবে গ্রেফতার হয়েছিলেন? এর পূর্বে আমি দেশে কিংবা বিদেশে যে সমস্ত সাথীরা আছেন, এখন যারা এই পথিক টিভির সাথে জয়েন করেছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। যারা জয়েন হন নাই, আপনারাও কানেক্ট হয়ে যাবেন। আমার অজানা কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করা, পাশাপাশি এই পথিক টিভি এই প্ল্যাটফর্মকে আমি অভিনন্দন জানাই এবং এই পথিক টিভি এই প্ল্যাটফর্ম আমাকে এখানে ইনভাইট করার জন্যে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার ভাই আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমি যেহেতু মাদ্রাসায় খেদমত করি, মাদ্রাসার খেদমতের সুবাদে আমি খেদমত করতাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আসমস থানায়, গ্রামের নাম মৈশাই গ্রামে। তো ওইখান থেকে আমার গ্রেফতার হওয়াটা যেটা একটা কাল্পনিক ছিল, পুরোটাই কাল্পনিক, যেটার সাথে আমার আগের কিংবা পরের কোনোটার সাথে সম্পৃক্ততা কিংবা সংযোগ নেই। তো আমার গ্রেফতার হওয়ার ইয়াটা মোটামুটি দীর্ঘ একটা ইতিহাস, যদিও কাল্পনিক। আমি ওই মাদ্রাসায় খেদমত করতাম, মৈশাইর দারুন নূর আহাদিয়া হাফিজিয়া দারুন নূর মৈশাইর মাদ্রাসায়। আবার ওই গ্রামের একটা ভুইয়াপাড়া একটা মহল্লা আছে, ওইখানে আমি ইমামতি করতাম, অর্থাৎ মসজিদ ছিল আমার এখানে। মাদ্রাসার পাশাপাশি মসজিদ ছিল? জি, মাদ্রাসার পাশাপাশি মসজিদ ছিল। তো দিনটা ছিল আপনার শুক্রবার দিন, 5ই মে 2021 শুক্রবার। মোটামুটি এটা আমাদের ঈদ উল ফিতরের পরের সপ্তাহ ছিল। আর সময়টার কথা আমরা বলতে গেলে বলতে পারি যে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হেফাজত বা যারা সমর্থক ছিল তাদেরকে গ্রেফতারের যে একটা মহড়া চলছিল, ঠিক ওই মহড়াতে? জি জি, ওই মহড়াতে। এবং তৎকালীন সময়ে যতটুকু আমার চোখে পড়ছে, একেবারেই ওনারা উঠে পড়ে লাগছে, এমনকি উগ্র একটা ভাব ওনাদের মধ্যে ছিল, মানে যারা গ্রেফতার করছে। তো সময়টা আসলে ওই দিন জুমার দিন যেহেতু ছিল, নিয়মতান্ত্রিকই আমার জুমার নামাজ ছিল। এই জুমার নামাজের পর আমি আমার মসজিদের মহল্লাতেই একটা দাওয়াত ছিল। তো যেহেতু আমাদের মাদ্রাসা মসজিদের যিনি খতিব ছিলেন, এই খতিব ওনারও দাওয়াত ছিল আমার মহল্লাতে। তো আমি ওনাকে ফোনে ট্রাই করছিলাম যে হুজুর আপনি কই আসছেন কিনা, কোথায় আছেন। এরই মধ্যে আমি যখন যে বাড়িতে দাওয়াত ছিল আমি ঢুকলাম, অর্থাৎ ঢোকার প্রবেশ মুখে
দেখলাম দুইজন লোক সিভিলে দাঁড়ানো আছে। মানে দাওয়াত খেতে যাবেন, যাওয়ার আগেই দেখেন যে হ্যাঁ, তারা সেখানে উপস্থিত। যে ওইখানে উপস্থিত সিভিলে দাঁড়ানো আছে। সিভিল আমি তো আর তৎক্ষণাৎ মানে ওই সময় চিনতেও পারি নাই, আর ওইদিকে আমার নলেজ যায়ও নাই। তো আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম হাফিজুর রহমান। আপনি কোথায় কি করেন? আমি পাশে মসজিদে ইমামতি করি এবং মাদ্রাসায় খেদমতে আছি। অমুকরে চিনেন কিনা, মানে ওই মাদ্রাসা মসজিদের খতিব সাহেবের কথা জিজ্ঞাসা করতেছে, অমুকরে চিনেন কিনা। তা আমি বললাম হ্যাঁ অমুকরে তো চিনি। বলে যে অমুক কোথায় পাওয়া যাবে? আমি বললাম যে উনি তো মসজিদে থাকে, ওইখানে গিয়ে দেখতে পারেন, ওইদিকে পেতে পারেন। পরে উনি আমার থেকে এই কথাটা শুনে আর চলে গেছে। চলে গেছে। মধ্যখানে বলে রাখি, যখন দেখলাম যে চলে গেছে, এই উপরে গিয়ে হুন্ডাতে উঠবে এমত অবস্থায় ওই গ্রামের দুইজন প্রভাবশালী ব্যক্তি, ওনাদের কথাটা আমি পরে বলবো, প্রভাবশালী ব্যক্তি ওইখানে দাঁড়ানো ছিল। তো যে এসআইটা, এখন তো পরিচয় পেলাম যে এসআই সোহান। পরিচয়টাকে এখন পেয়েছেন নাকি ওই সময় পেয়েছিলেন? আমি পরবর্তীতে এসআই সোহান মানে আশুগঞ্জ থানার, আশুগঞ্জ থানার, যার ব্যাপারে ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ সাহেব মাদানী সাহেবের অভিযোগ করেছিলেন। জি অভিযোগ করেছিলেন এসআই সোহান। তো দেখলাম সে হুন্ডাতে উঠবে, তো ওই প্রভাবশালী দুইজন ব্যক্তির সাথে ওইখানে দাঁড়ানো। তখন প্রভাবশালী ব্যক্তি দুইটাকে ঝাড়া দিচ্ছে। ঝাড়া দিচ্ছে বলতে ওনারা খাওয়াইতে চাইছে, এই খাওয়ার মানে এখানে যায় নাই। প্রভাবশালী দুইটা ব্যক্তি কি তাদেরকে আগ থেকে চিনতো? অবশ্যই অবশ্যই। তৎকালীন সময় তো এরকম ছিল 2021-এ আপনার প্রতিটা গ্রামের যে প্রভাবশালী ব্যক্তিরা আছে, বিশেষ করে ফেসিবাদদের দূষর যারা, তাদেরকে কিন্তু মহল্লা ভিত্তিক আসামি দিতে হইতো, যে আপনার মহল্লা থেকে কিংবা আপনার গ্রাম থেকে আমরা কেন আসামি পাচ্ছি না, এরকম কিছুর একটা চাপ প্রয়োগ করতো। চাপ, মানে এরকম কিছু একটা ছিল। প্রভাবশালী বলতে আপনি যাদেরকে বলছেন, বোঝাতে চাচ্ছেন এরা কি আওয়ামী লীগের লোক ছিল? আওয়ামী লীগের লোক ছিল। পরবর্তীতে যখন এখান থেকে উঠে গেছে, হুন্ডাতে উঠে চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসাটা ছিল, আমার মসজিদ ছিল মাদ্রাসা থেকে দক্ষিণ। এই যে প্রভাবশালী লোকদের কথা বললেন, এই প্রভাবশালী লোকদের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? এটা কি নেগেটিভ ছিল নাকি পজিটিভ ছিল? প্রভাবশালী লোকদের, ওনাদের সাথে আমার আমি তো সম্পর্কের কথা বলতে পারি না, কারণ ওইরকম উঠা বসা আমি ওনাদের সাথে করি না বা আমার প্রয়োজনে পড়ে নেই। আমি খেদমত নিয়েছি, নামাজের সময় এসে নামাজ পড়াইছি, পুরো সময় মাদ্রাসাতেই। মানে শুধু এতটুকু জানতেন যে এরা প্রভাবশালী লোক? প্রভাবশালী লোক, এবং আমার ওই মাদ্রাসার সহসভাপতি ছিলেন এবং আরেকজন সেক্রেটারি। তো আমি নিয়মতান্ত্রিক, আমি মসজিদে সময় খুব কম কাটাতাম বলতে নামাজ পড়তাম, নামাজ পড়ে আবার চলে যেতাম মাদ্রাসায়। রুম ছিল আলাদা, তারপর আমি এখানে থাকাটাতে ফিল করি নাই, স্বাচ্ছন্দ্য বোধ করি নাই, আমি মাদ্রাসায় চলে যেতাম। ওই আমার নিয়মতান্ত্রিক, আমি ওই দিনও দাওয়াত খাইলাম, খাওয়ার পরে আমি মসজিদের দিকে আসলাম, এসে আমার ছাতাটা ছিল রুমে, আমি ছাতাটা হাতে করে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি। এর মধ্যে আমার মুসল্লিরা আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর ওনারা কি বলছে ওনারা? তখন আমি বললাম যে কাকা আমি তো চিনতে পারি নাই, তো ওনারা আমাকে এই এই সে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আল্লাহ, মানে ওনারা একটা প্রশান্তি পেয়েছে, ওনারা হয়তো জানে চিনতো এরকমটা। আমি তো আর, আমার যেহেতু চেনারও প্রশ্ন ওঠে না, কারণ আমার বাড়ি আপনি জানেন, আমার বাড়ি নরসিংদী রায়পুরা থানায়, যেটা ভিন্ন আরেকটা জেলা। তো আমি আমার নিয়মতান্ত্রিক আমি মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় যখন চলে আসলাম, এই পথিমধ্যে মাদ্রাসা মসজিদ দুইটার মধ্যে সময় প্রায় আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগে আসা যাওয়া করতে, মানে আসতে যেতে। তো এই এই রাস্তার মধ্যে আমি কিছু কিছু অনুভব করছি বলতে, এই লোকজনেরও তো একটা, ওনারা তো চিনে, ওনাদের মধ্যে তো আগেই খবর হয়ে গেছে যে এই এসআই আসছে কিংবা পুলিশ আসছে অমুকটা ধরার জন্যে, এরকমটা। তো ঠিক আছে, আমি তো আর এগুলি আমার প্রয়োজন নেই, কারণ আমি এটা করি, তো অনুভব করছি। আমি যখন মাদ্রাসার কাছে গেলাম, আমার মাদ্রাসার
পূর্ব সাইডে একটা আসলে ওই সময়টা তো অনুভব করার একটা বিষয় ছিল যে কোনো কিছু ঘটতে পারে, কারণ গোটা বাংলাদেশেই একটা গ্রেফতারের মহড়া চলছিল, যার কারণে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল বা ছিল না প্রত্যেকেই সতর্ক অবস্থানে ছিল। কিন্তু আপনার বেলায় না ব্যতিক্রমটার কারণটা আমার কি? বেলায় এর ব্যতিক্রম কারণ হলো আমি কিন্তু আপনার পুরো রমজান কিংবা এই ধরপাকড়াওয়ার যে পুরো যে একটা মৌসুম ছিল কিংবা পুরো একটা অবস্থা ছিল তখনই আমি মাদ্রাসায় ছিলাম, এবং এরকম ভাবে আমি পাঁচ বেলা মসজিদে যাইতাম আসতাম। তার মানে আপনার একটা মনোবল ছিল যে আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে লিপ্ত নয়, জি, যার কারণে আমার কোনো ক্ষতি বা কোনো কিছু না হবে এটা না। প্রশ্নই ওঠে না। এবং আমার একটা কনফিডেন্স ছিল মানে যে সেই মনোভাব থেকেই বা মনোবল থেকে আপনি সাধারণভাবে চলাফেরা করছিলেন। সাধারণভাবে চলাফেরা করছি, এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যেহেতু এগুলোর মধ্যে আমি সম্পৃক্ত না, সুতরাং মসজিদে ইমাম সাহেব তো নামাজ পড়াইতেছে, তা আমিও অন্যরা যেমন পড়াইতেছে আমিও পড়াচ্ছি। আর এবং তৎকালীন সময় শুনতাম যে অমুককে ধরতে আসছে, অমুককে ধরতে আসছে, যার ফলে কনফিডেন্সটা আমার ব্যাপারে প্রবল ছিল। তো আমি নিয়মতান্ত্রিক মাদ্রাসায় চলে আসলাম। তো মাদ্রাসা পূর্ব সাইডে একটা ঈদগাহ মাঠ আছে, এবং একটা ফাঁকা জায়গা আছে সিঁড়ি দিয়ে ওঠার একটা ফাঁকা জায়গা আছে। তো এই যে ফাঁকা জায়গাটা, এবং ওনারা সিঁড়িতে ওঠার, এটা মানে উঠতে কোন জায়গাটা সিঁড়ি? উঠতে কিসের সিঁড়ি? যেমন দোতলাতে ওঠার সিঁড়ি, মাদ্রাসা দোতলাতে ওঠার সিঁড়ি। তো এই যে পূর্ব সাইডে ওনারা পূর্ব দিকে ফিরে তাকায় রয়েছে। আর এর মধ্যে আমি ওনাদের পিছনে, অর্থাৎ মাদ্রাসার একটা মার্কেট আছে, এই মার্কেটের মানে ওনারাও নিচের তলায় আমিও নিচের তলায়। তো আমি ভাবলাম যে লোকগুলো তো পরবর্তীতে জানতে পারলাম যে উমুকে খুঁজতেছে, অর্থাৎ ওই খতিব সাহেবকে খুঁজতেছে, যার ফলে বারবার ফোনে ট্রাই করতেছে, ফোন বন্ধ পাইতেছে এবং পূর্ব দিকে তাকিয়ে রয়েছে। তো আমি এর মধ্যে মোটামুটি ভালো কিছু অনুভব করছি। খতিব সাহেব কি ওই দিন মাদ্রাসায় ছিলেন? খতিব সাহেব মাদ্রাসায়ও ছিলেন, আমার মহল্লাতে দাওয়াতও খাইতে গেছে, এবং উনি বিষয়গুলো আগে থেকে জানেন এবং ওনাকে এটা অবগত করা হয়েছে। উনি যে আপনার কোনো ভাবেই উনি অবগত হয়েছে, অবগত হয়েছে, ওইখানে দাওয়াতেও গেছে, কিন্তু বেশিক্ষণ থাকে নাই। মানে উনি সতর্ক অবস্থানে সতর্ক চলে উনি গিয়েছিলেন। ওনার উনি ওনার সেফটিতে চলে পরবর্তীতে গেছে। খতিব সাহেবের কোনো হয়েছে কিনা? না, পরবর্তীতে উনি কোনো কিছু হয় নাই বলতে ওই মসজিদ আর থাকেন নাই, উনি দূরে কোথাও চলে গেছে। মানে ওই আন্দোলনের কেন্দ্র করে, ওই আন্দোলনটাকে কেন্দ্র করে যে একটা অবস্থা তৈরি হয়েছিল, ওই অবস্থার কোন রূপ সম্মুখীন হয়েছিলেন কিনা, কারাগার বা কোন মামলা ইত্যাদি? না, না, উনি এগুলির সাথে কোনো মানে সম্পৃক্ততা আসেন সতর্ক নাই। অবস্থানে থাকার কারণে ওনাকে থাকার কারণে, এবং ওনার এই কিছু মুহিব্বিন ওনারা তো থাকেই, তো ওনাদের মাধ্যমেই উনি এখান থেকে মোটামুটি তৎকালীন সময় আর থাকে নাই, চলে গেছে। উনি কি আসলেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন? আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এটা পুরো মানে আপনার আমরা যতটুকু দেখছি, এবং আহ, ওইটা করা তো আসলে অবৈধ কোনো কাজ না ছিল না, না। এটা ইমানি দায়িত্ব থেকে যে পালন ইমানি করেছেন। দায়িত্ব, হ্যাঁ, উনি সম্পৃক্ত ছিলেন, এবং মোটামুটি নেতৃত্ব বলা যেতে পারে। তো এখন আমি এই পথের মধ্যে আস্তে আস্তে যে একটা জিনিস অনুভব করলাম, যে হ্যাঁ, হয়তো তারা কি আইনের লোক, প্রশাসনের লোক। এরই মধ্যে পূর্ব দিকে তাকায় যখন ওনারা তাকায় দিচ্ছে, ওনাদের পিছনের সাইডে সিঁড়িটা, তা আমি ভাবলাম যে আমি আস্তে করে উপরে উঠে যাই, দোতলাতে উঠে যাই, আমি আমার রুমে চলে যাই। তো ভাগ্যিস আমার দোতলাতে যাওয়ার আগে, আমার রুমে যাওয়ার আগে আরেকটা গেট আছে, তা আমি গেটটা আবার তালা পাইলাম। এরই মধ্যে পরবর্তীতে আমি জানতে তাহলে পারলাম কি এটা ভেতর থেকে না বাহির থেকে? এটা আপনার ভেতর থেকে, এবং ভেতরে আমাদের দুই চারজন সাথী ভাই ছিল তৎকালীন। তো আমি তো কিছুই জানি না, মানে তালাটা দেওয়ার কারণটা কি ছিল? তারা ওই পুলিশ হয়রানি করতেছে মানে ওনারা যেন ভেতরে না যেতে পারে। না, যারা ভিতরে আছে ওনারা তো ভিতরে যেন কেউ ঢুকতে না পারে, কিংবা ভিতরে কেউ আছে এটা বুঝতে না পারে, এই কারণে আমার কয়েকজন সাথী ভাই ওনারা এটা তালা দিয়ে দিছে। পরবর্তীতে বুঝতে পারলাম আর কি। তো এদিক দিয়ে পুরোটাই গরম, কিন্তু আমি কিছুই জানি না। আমি যখন দোতলা পর্যন্ত গেলাম, গিয়ে তো দেখি তালা, তখন তো আহ স্বাভাবিকই আমি আর ওইখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ যদি আমি ওইখানে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওনারা অবশ্যই ফিরবে এবং উপরে উঠবে।
তখন যদি পাই তখন আমাকে হয়তো ওইরকমটা ওনারা ইয়া করতে পারে, দোষী সাব্যস্ত করতে পারে যে উনি আমাদের সবকিছু শুনছে, এগুলি শোনার জন্য উনি এখানে দাঁড়িয়ে রয়েছে, এরকমটা ভাবলাম, ভাবনার মধ্যে আসছে। আমি তৎকালীন তৎক্ষণাৎ আমি নেমে গেছি। নেমে যখন ওনাদের পিছন বরাবর আসছে, আমি ঘুরে মার্কেটের দিকে চলে যাব, এমত অবস্থায় একজন আমাকে ডাক দিচ্ছে। ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে তো আমি ওইখানে দেখছি, আপনি এখানে কি করেন? বললাম যে ভাই আমি ওইখানে আমি নামাজ পড়াই, মসজিদে ইমামতি করি, আর আমি এখানে টিচার। ক না 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 হুজুর, এরকমটা না, আপনি তো ওই লোককে তাড়ানোর জন্য আসছেন, এবং ওনার কি হয় না হয় আপনি এটা অবলোকন করার জন্য আসছেন। আমি বললাম যে না ভাই, এরকমটা না, আমি মসজিদে নামাজ পড়াই, তৎক্ষণাৎ চলে আসি, নামাজ পড়ে চলে আসি, মাদ্রাসায় আমি অবস্থান করি, এই সুবাদে আমি মাদ্রাসায় আসা। এক পর্যায়ে দেখলাম যে খুব উগ্র, বেশি পরিমাণ এটা কি উগ্র। ওসি সোহান? এসআই 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 সোহান। সোহান বেশি পরিমাণ উগ্র, এমন উগ্র হইতেছে মনে হইতেছে আমাকে মারবে। এরা বলতেছে কি দুইজনই ছিল দুইজন নাকি? ছিল, দুইজন ছিল, বলতেছে আমাকে, বলতেছে দুইজন ছিল, এবং ওসি ছিল আরেকটা ওইখানেই, মানে ওই এলাকাতেই আরেকটু জায়গায়, আরেকটু দূরে রাখা উনি অবস্থান করছে। এরই মধ্যে আপনার আমি বারবার আরেকটু দূরে যে উনি অবস্থান করছিলেন, এটা কি আপনার জন্য অবস্থান করছিলেন? না না, আপনাদের ওই জন্যই নাকি আসামিদের জন্য, আসামিদের জন্য? আসামিদের জন্য, মানে অন্যান্য আসামিদের জি জি, জন্য? অন্যান্য আসামিদের জন্য। যে গায়ে হাত তুলবে, তো এই গায়ে হাত তোলা থেকে বাঁচার জন্য আমি, পরে তো একটা সমাধান আছেই, গাড়িতে উঠলাম, ওঠার পরে ওই কবরস্থানে, মানে ওইখান থেকে একটু দূরে, হয়তো 2 মিনিট কিংবা 2 মিনিট লাগবে, এতটুকু দূরে বাজারের ওই পাশে, বাজারের এক পাশে ওসি গাড়ি নিয়ে দাঁড়ানো। এখানে একটা কথা, যখন আপনাকে ওনারা গাড়িতে ওঠানোর জন্য বারবার বলছিল, বা ভাষার যে একটা অকথ্য ভাষা, অকথ্য ভাষায় যে অকথ্য একটা ভাষায় কথাবার্তা গালিগালাজ বলছিল, গালিগালাজ করছিল, আশপাশের দোকানদার যারা ছিল, যেহেতু একটা মার্কেট, যে আশপাশের দোকানদাররা মার্কেটটা, কিছু বলেন নাই? কিছু দোকান খালি ছিল তখনও, মানে কিছু দোকান এমনিতে বন্ধ ছিল, শুক্রবার আর যেহেতু শুক্রবার জুমা নামাজের পরে এই সময় তার দোকান খোলার সময় না, তো দোকানগুলো তখন খোলা। আপনার আশপাশের বা আপনার মাদ্রাসায় কেউ দেখে নাই? না, কেউ দেখেনি। আমার মাদ্রাসার উপরে যারা আছে তারা তো, ওনারা তো ভিতরে আছে, ভিতরে ওনারা সতর্ক অবস্থানে আছে, 2-4 জন যারা ছিলেন। পরবর্তীতে আমাকে ওই ওসির কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ওসি থেকে অনেকটা দূরে আমাকে বসাইছে, মানে সিএনজি দাঁড় করাইছে। তো আমি বলতেছি যে ভাই আমাকে একটু ওসি সাহেবের সাথে কথা বলতে দেন। না, বসে থাকো, বসে থাকো, এখানে চুপ করে বসে থাকো। তো আমি পরবর্তীতে শুনলাম যে আমাকে গ্রেফতারের পরেই উনি কামাউরা নামক একটা এলাকা আছে, ওই এলাকা চলে গেছে আরেকজনের ধরার জন্য। ওই মানে আপনাকে এসএস এখানে সোহান রেখে? আমাকে এখানে রেখে, অর্থাৎ দুইজন পুলিশ আমার পাশে, দুজন ছিল, ওই পাশে ছিল ওসি একটু দূরে। এরই মধ্যে ওই আমি যে বলছিলাম যে দুইজন প্রভাবশালী ব্যক্তি, একজন আমাদের মাদ্রাসার সহসভাপতি ছিলেন, আমি ওইখানে ওনাকে দেখতে পাই। আমি বললাম যে মেম্বার সাহেব, আমি তো এগুলির সাথে সম্পৃক্ত না, আপনি তো জানেন। তো ওনার উত্তর ছিল, আমার কিছু করার নেই। এবং আমি তখনও দেখলাম ওনার গ্রামের একটা ছেলেকে ধরছে, ওসিয়া কথাবার্তা জিজ্ঞাসা করতেছে, ওই ছেলেটাকে উনি ছুটাই দিচ্ছে। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আমাকে বলির পাঠার বলি দিছে আমাকে, কারণ ওনাদের উপর তো চাপটা আসে, ওই থানা থেকে তো চাপ আসে যে কি ব্যাপার, আপনার গ্রাম থেকে একটা আসামি পেলাম না, অথচ আপনার গ্রামে আসামি অবস্থান করতেছে। তো ওই পিঠ বাঁচাইতে গিয়া, ওনাদের বাঁচাইতে গিয়া ওনারা আমাকে পাঠার বলি দিছে। এতটুকু, যেহেতু আমার আমার গ্রামও এটা না, আমার বাড়িও এটা না, এবং মানে নিরীহ একজন মানুষ। নিরহ, অবশ্যই নিরহ। আমি এটা ওই সময় এটা আমি কাউকে বুঝাইতে পারবো না, কারণ যদি আমার গ্রাম হইতো কিংবা আমার প্রতিবেশী এলাকা হয়তো, অবশ্যই আমার গার্জিয়ান কিংবা ওনারা কিছু না কিছু একটা ব্যবস্থা করতো। তারপর আমাকে এখানে কিছুক্ষণ ছিলাম, তারপর ওসি সহকারী নিয়ে রওনা দিচ্ছে।
একটু দূরে গিয়ে আমাকে বলছে যে সিএনজি নামায়, আমাকে বলছে গাড়িতে উঠেন। তা গাড়িতে উঠলাম, দুইজন পাশে বসছে, থানাতে নিয়ে গেছে, আশুগঞ্জ থানাতে নিয়ে যাওয়ার পরে আসলে ওই সময়টাতে আপনার অনুভূতিটা কেমন ছিল? আমার অনুভূতি, সত্য কথা বলতে ভাই, আমি বাস্তবিক অর্থে আমি এখনো পর্যন্ত আমার থানা চিনি না। এখনো পর্যন্ত আমার নরসিংদী জেলার এই পুরো থানা, এই থানা আমি এখনো পর্যন্ত চিনি না। আপনি কোর্ট কাছারি বলবেন, আমার আমি কোনোদিন ওইগুলোতে যাইও নাই, যাওয়ার প্রয়োজনও পড়ে নাই। তো এমত অবস্থায় আমার অনুভূতিটা কেমন হবে এটা অনুভব করতে পারেন। ওসি সোহান যখন আপনাকে আপনার মাদ্রাসা থেকে এস এস সোহান, এসআই সোহান, এসআই সোহান যখন আপনাকে আপনার মাদ্রাসা থেকে গ্রেফতার করে একটু দূরে নিয়ে এসেছিল, তখন কিছুটা অকথ্য ভাষায় গালাগালি করেছিল। গাড়িতে থাকা অবস্থায় আপনাকে যখন নামিয়ে দেবে এর আগ মুহূর্তে কোনো কথা হয়েছে কিনা বা গালিগালাজ করেছে কিনা? না, তৎকালে ওই সময়টাতে আমাকে দুইজনের পাশে মাঝখানে বসায় রেখে ওনারা তো চলে গেছে এর ইয়েতে, এর পরবর্তী যে ক্রাইম ছিল ওইটাতে চলে গেছে। তো এর মধ্যে আমি বারবার বলতেছিলাম, ভাই আমাকে একটু ওসির সাথে কথা বলতে দেন, আমাকে একটু ওসির সাথে কথা বলতে দেন, কিন্তু এই সুযোগটা আমাকে দেওয়া হয়নি। ওসি সাহেবের সাথে এই যে পরবর্তীতে আবার এখান থেকে যে আবার আশুগঞ্জ থানায় এসেছিলেন, এর মাঝখানে ওসি সাহেবের সাথে কোনো কথাবার্তা হয়েছে এর কিনা? মাঝখানে ওসি সাহেব তো সামনে ছিলেন, আমরা তো পিছনে ছিলাম। তো গাড়ি থেকে নামার পর ওনার সাথে আমার যখন নামলাম, তখন উনি আমাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আপনার কি সমস্যা, তোমার কি সমস্যা? তখন আমি বললাম যে স্যার দেখেন, ওনারা বলতেছে যে আমি ওনাকে তাড়ানোর জন্য আসছি, ওই খতিব সাহেবকে তাড়ানোর জন্য আসছি, এবং ওনারা আমাকে এই অপরাধে, এই দায়ে সম্পৃক্ত করতে চাইতেছে। বলতেছে যে ঠিক আছে, তুমি বলো ওই লোকটার নাম কি। তো যেহেতু ভাই একসাথে কর্মস্থল, যেহেতু একসাথে খেদমত করি, নামটা তো স্বাভাবিক বলতে পারবো, এবং হয়তো সর্বোচ্চ তার বাড়িটা কোথায় এটা বলতে পারবো, কিন্তু তার বাবার নাম পুরো ডিটেলস বলা আমার দ্বারা সম্ভব না। আমি বললাম যে এটা তো এতটুকুই জানি আমি। তখন ওসি জাভেদ, জাভেদ ছিল নাম, এর উত্তর ছিল যে ওই লোকের পুরো ডিটেলস যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ছাড় নাই। তারপরে আমাকে লক আপ করছে। লক আপ করার কিছুক্ষণ পর, হয়তো বেশিক্ষণ পর না, এরই মধ্যে আমার বাড়িতে খবর চলে গেছে। তো বাড়ি থেকে, যদিও বাড়িটা দূরে, তারপর আসতে একটু সহজ হয়েছে। আমার কাকার গাড়ি ছিল, এই গাড়ি দিয়ে সবাই চলে আসছে। আসার পরে আমি ওনাদেরকে বলতেছিলাম যে এই হালাত, তখন ওনারা আমাকে সান্ত্বনা দিতেছিল যে ঠিক আছে, ইয়া করো, ধৈর্য ধারণ করো। এরই মধ্যে আমি আবার শুনতে পারছি এসআই সোহান, আমাদের মোহতারাম ওবায়দুল্লাহ মাদানী দামত বারাকাতুহুল আলিয়া, উনি তার ব্যাপারে যে অভিযোগগুলো করছে কিংবা যে আফসোসগুলো করছে, সত্যি আমি পরবর্তী শুনছি আমার গার্জিয়ানের সাথে সে অনেক খারাপ আচরণ করছে। মানে সে হিংস্র একটা প্রাণীর মতো হয়ে গেছে। আসলে এই হিংস্র প্রাণী বা যে একটা খারাপ আচরণ নিরীহ মানুষদের সাথে, এটার উদ্দেশ্য আপনি কি হতে পারে? এটার উদ্দেশ্য আমি যতটুকু বুঝলাম প্রমোশন। আসলে ওই সময় অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে যে যত বেশি আলেমদের সাথে অথবা সাধারণ মানুষদের সাথে খারাপ আচরণ করতে পারবে, কিংবা ওই হেফাজতের যে মামলাগুলো করছে, এই মামলাগুলোতে যে যত বেশি আসামি দেখাতে পারবে, অ্যাক্টিভ দেখাতে পারবে, তার প্রমোশন। আমি বুঝতে পারছি এতটুকুই। পরবর্তী দিকে তার প্রমোশন হয়েছিল? ওইটা আমি আর ওই থানাতে যাইও নাই। আমার মোবাইল আজও পর্যন্ত আমি আনতে যাইনি। আমার মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, আমি আর আনতে যাইনি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা কি থানায় যখন নিয়ে গিয়েছিল, পরবর্তীতে মোবাইলকে কেন্দ্র করে কোনো প্রশ্ন করা হয়নি? না, মোবাইলকে কেন্দ্র করে কোনো প্রশ্ন করা হয়নি। থানায় যখন আপনি ছিলেন, গিয়েছেন, তখন থানার আশপাশের অবস্থা কেমন ছিল? আশপাশের অবস্থা ইত্যাদি আচরণ, আমাদেরকে লক আপ করছে। তো লক আপ করার পরে আমি কিছুক্ষণ পরে দেখি আরেকজনকে নিয়ে আসছে ওই কামাউরা থেকে, মাওলানা শাহাদাত, একে নিয়ে আসছে।
তো ভিতরে এরকম তেমন একটা আমাদের সাথে কথাবার্তা বলে নাই, যা কথা বলা গার্জিয়ানদের সাথে কথা বলছে। তো আমার গার্জিয়ানের সাথে ওনাদের কথা ছিল, আমার গার্জিয়ান যেহেতু তৎক্ষণাৎ আসছে, ওনাদের কথা ছিল যে যদি ওনার ফুটেজ না থাকে তাহলে ওনাকে আমরা রাখবো না, ছেড়ে দিব। তা আমি যাই না, আমার ফুটেজ কোথায় থাকবে। এবং আরেকটা আছে, পরবর্তীতে আরেকটা আগে আরেকটা অফার দিচ্ছে, যদি 50,000 টাকা দিতে পারেন তাহলে ছেড়ে দেব। আপনার পরিবারকে 50,000 টাকা দিয়েছিল? আমার পরিবার 50,000 টাকা দেয়নি, দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এর মধ্যে ওই এই টাকাটা আসলে কে চেয়েছিল? এই টাকাটা আমি যতটুকু জানতে পারছি, যেহেতু কথাবার্তা ওনাদের সাথে হয়েছে, থানাতে যারা আছে ওনাদের থেকেই। আর SH1 যদি হয়, এটাও মানে অবিশ্বাসের কিছু না, এবং যদি ওসি জাবেদ, এটাও অবিশ্বাসের কিছু না। এই যে যে টাকা যে চাওয়াটা, হ্যাঁ, এই টাকা চাওয়াটা কি এই প্রথমেই একবারে চাওয়া হয়েছে, নাকি এরপরে আরো কয়েকবার চাওয়া হয়েছে? আপনি যতদিন কারাগারে ছিলেন এর মাঝখানে? আমি যতদিন কারাগারে ছিলাম, আমি যতটুকু জানি, হ্যাঁ, বারবারই এমনকি আমার যে থানা, এখান থেকে তো রিপোর্টটা থানা আমার থানাতেও যায়। তো আমার থানাতে ওনাদেরকে তো ওনারাও খরচের জন্য বসে থাকে। ওনারা আমার রিপোর্ট নেবে কিংবা আমার এটা তদন্তের জন্য এই থানাকে, আশুগঞ্জ থানাকে সহযোগিতা করবে, এটার জন্য ওনাদের খরচপাতি দরকার হয়। আর আপনার বিরুদ্ধে নিবে, এই জন্য তাদের খরচপাতি দিতে হয়। মানে এটা যে এই খবরটা ওইখানে গিয়ে, মানে মামলাটা ওইখানে গেছে, তো ওইখানে যাওয়ার পরে ওইখানে তো কিছু কাগজপত্র দিতে হয়, তো ওইগুলোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খরচ নিছে। তো পরবর্তীতে আমি গার্জিয়ানদের সাথে যে কথা বললাম যে ওনারা প্রথম দাবি এটা, পরবর্তীতে 50,000 টাকার অফার দেওয়া, এটার জন্য প্রস্তুত ছিল। এর পরবর্তীতে যখন মোটামুটি একটা রাত হয়ে গেছে, তখন থেকে বলতেছে যে না, এটা মামলাটা উপরে চলে গেছে, এটা আর হবে না, এটা ওনাদের শুরু থেকেই ছিল, এই প্ল্যানটা শুরু থেকেই ছিল যে এটার কোনোভাবে ছাড়া হবে না। তো আমি একটা সময় গার্জিয়ানের খুব অপেক্ষা করতেছিলাম। আমাকে গার্জিয়ান বলে গেছিল আর কি, যে আমি একটু আসতেছি, কিন্তু পরবর্তীতে রাত গেল, সকাল গেল, আমি কোনো গার্জিয়ানের সাক্ষাৎ পাইনি। সাক্ষাৎ কি ওনারা আপনার সাথে করতে সাক্ষাৎ না দেয়নি? পাওয়ার মধ্যে কারণ থানার লোকেরা, ওনারা আমার আপনার গার্জিয়ানকে আসতে দেয়নি, এবং ওই যে খারাপ বিহেভ করছে, বাজে বিহেভ করছে। থানায় মোট আপনি কতদিন ছিলেন? আমি থানায় একদিনই ছিলাম। এই একদিন যে আপনি ছিলেন, এর মাঝখানে আপনার যে খাবার দাবারের যে বিষয়, এই বিষয়টার ব্যাপারটা কি? এই বিষয়টার ব্যাপারটা আমাকে রাত্রে, আমি একা ছিলাম না, আরো 2-4 জন ছিল। তো আমাদেরকে রাত্রে থানা থেকে ডাল ভাত খাওয়ানো হয়েছে। আর সকালবেলা ওই বাকি যে আসামিরা যারা ছিলেন, ওনাদের আত্মীয় স্বজন আসছিল। তো আসার পরে ওনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। তারপরে দুপুরবেলা তো আমাদেরকে, মানে অন্য আসামি যারা আছে আপনার সাথে, তাদের পরিবারকে তাদের সাথে দেখা করতে দিয়েছে, কিন্তু আপনার পরিবারকে আপনার সাথে দেখা করতে? আমার পরিবারকে আমার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি, কারণ ওই যে আমার পরিবারের সাথে ওনাদের অবস্থাটা একটু ইয়াতে চলে গেছে, হট পর্যায়ে চলে যে গেছে। হট পর্যায়ে চলে গেছে, যার ফলে আমার পরিবারকে এখানে আসতে দেয়নি। এমনকি রাত গেল, সকাল গেল, আমি দুপুর পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। সবারই তো গার্জিয়ান আসে। সত্যি কথা বলতে ভাই, আমি কোথায় যাব তখন আমি নিজেও জানি না। ব্রাহ্মণবাড়িয়া কারাগার, এটা আমি নিজে, আমাকে কারাগারে নেবে না কোথায় নেবে, এই সম্পর্কে আমার আইডিয়া তো আগে থেকে নাই। এবং কোথায় নেবে, শেষ পর কষ্টটা আরেকটু বেশি লাগতেছিল যখন আমি দুপুর হয়ে যেতেছে, আমি আমার কোনো গার্জেনের সাক্ষাৎ পাইতেছি না। আমি যখন দেখতেছি যে এফআইআর করতেছে, এফআইআর করে আমাদেরকে চালান করে দিবে, তো মানে সবকিছু আপনাদের সামনে হচ্ছে না, সবকিছু আমাদের সামনে হয় না। আমাদের যেমন একটা পর্যায়ে আসে যে ছবি তুলে,
ছবি তুলে। দেখেন কত বড় জালিয়াতি। আমার ছবিটা তুলছে, ছবিটাও একটু বাঁকা বোকা করে তুলছে যাতে করে একটু ইয়া মনে হয়, বাঁকা বাঁকা মানে ক্যামেরা বাঁকা করে। ক্যামেরা মানে একটু ছবিটা, আমরা তো আহ, তোলার মধ্যে একটা পার্থক্য থাকে, একটা ছবি সুন্দর করে তোলা, এরকম আমার কাছে মনে হয়েছে। আসলে বাঁকা করে তোলার বা অন্যভাবে ছবিটা তোলার কারণটা কি ছিল? ওই এটা আরেকটু তাকিদ দেওয়ার জন্য, যে হেফাজতের আসামি, আরেকটু তাকিদ বাড়ানোর জন্য। ছবি তোলার সময় কি আপনারা স্বাভাবিক ছিলেন? আমরা স্বাভাবিক ছিলাম। আপনাদেরকে বলা হয় নাই যে আপনারা এমন করেন এমন করেন, এমন কিছু বলা হয় নাই? এমন করে না, ইয়ে করছে, সোজা হন, টুপি খুলেন, ছবি তুলেন, টুপি খুলে ছবি তুলছে। যখন দুপুর হয়ে গেল, আমি দুপুরবেলা আমাদেরকে গাড়ি নিয়ে আসছে, আমাদেরকে চালান করে দিবে, অর্থাৎ কাউতলী কোর্টে চালান করে দিবে। আমি এরই মধ্যে খুব কান্না করতেছিলাম, বেশি পরিমাণ কান্না করতেছিলাম, এত পরিমাণ কান্না করতেছিলাম যে আমি কোথায় যাবো আমি নিজেও জানি না। আবার আমাকে কোথায় নেবে, আমার গার্জিয়ান এটা জানবে কিনা ওটা আমি জানি না। এমন এমনও না যে আমার কাছে একটা নাম্বার আছে, কিংবা একটা নাম্বার আমার মুখস্থ আছে, আমি পরবর্তী ফোন করে আমার গন্তব্য আমি জানিয়ে দেব, এই সুযোগটা আমার কাছে ছিল না। তো পরবর্তীতে আনতেছিল আপনার মিশুক দিয়ে, এই সিএনজি টাইপের একটা, আর একটু বড় টাইপের যে গাড়িগুলো, এগুলো দিয়ে আনতেছিল। আমরা কজন, 5 জন 6 জন ছিলাম এরকম। অন্য আসামিরও হচ্ছে, অন্য মামলার আসামিরও ছিল, গাঁজা টাজা এগুলি ছিল। তো এক পর্যায়ে আমরা কাউতলিতে আসলাম। তো কাউতলিতে আসার পরেও সবাই বলতেছে, অন্য এখন তো কাউতলিতে যখন গারদের মধ্যে রাখছে, গারদ একটা জায়গা আছে, গারদে রাখা হয়। তো এই গারদে যখন রাখলো, তখন তো অন্য আসামিরা বলতেছে যে, তাদের থেকে জানার চেষ্টা করলাম যে এখন কি হবে, এখন কি হবে। তো ওনারা বলতেছে যে এখন আপনাদেরকে চালান করে দিবে, যে এই কারাগারে চালান করে দিবে। এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমি কারো সাক্ষাৎ পাইনি আমার গার্জিয়ান, যে চালান করে দিবে, কোথায় নেবে, কি করবে, আমি তো কিচ্ছুই জানি না। আমার কাছে একটা নাম্বার পর্যন্ত নয় যে আমি আমি পরবর্তী ফোন দেব। তো চালান করে, এই কথা, এই আলোচনার মধ্যে চালান করে যাওয়ার যখন জন্য প্রস্তুত হইল, গাড়িতে উঠাইতেছে, এমত অবস্থায় আমি আমার ভাইকে দেখতে পাই। আমার বড় ভাই, উনি ব্রাহ্মণবাড়িয়ার এক উকিল সহ উনি এখানে উপস্থিত। মানে আপনার খুঁজে এসেছিল? আমার খুঁজে আসছে, আমার খুঁজে, এবং ওই আপনার হয়তো ওনারা এতটুকু খোঁজখবর নিছে যে এতটা বাজে চালান করবে। পরে আমি দেখতে পাইলাম আমার ভাই এবং আমার এক ভগ্নিপতি, ওনারা দুইজনে এখানে দাঁড়ানো। মনের মধ্যে একটা শান্তি শান্তি আসলো, চোখের পানি তো ঝরতেছে, ওজোরে পানি ঝরতেছে। তো এমন একটা দুরবস্থা। পরবর্তীতে তো কারাগারে পাঠানো হলো। কারাগার জীবনটা তো আরো নির্মম। বিশেষ করে তৎকালীন সময় আমরা আপনার যে আপনাকে যে কারাগারে পাঠানো হয়েছে, এখানে কোনো মামলা দেওয়া হয়েছে কি? মামলাগুলো থানা থেকে রেডি, ওনারা চালান করার সময় নিয়ে আসে। মানে থানা থেকে আপনাকে মামলা দেওয়া হয়েছে? থানা থেকে আমাকে 3টা মামলা দিয়ে, প্রাথমিক পর্যায়ে 3টা প্রাথমিক পর্যায়ে 3টা মামলাগুলো দিয়েছে। আসলে কি কি ছিল? মামলাগুলো এখন আমি জিআর নাম্বার বলতে পারবো, কিন্তু মামলাগুলো আসলে কি আমি ওগুলো বলতে পারবো না। অর্থাৎ এখনো পর্যন্ত মামলাগুলো কি আপনি জানা নেই? মামলাগুলো ওই মানে কিছু জানি, যেমন আশুগঞ্জ টোল প্লাজা, এবং কোন একটা নেতা যেন নাসির উদ্দিন নাকি যেন, ওনার বাড়ি ভাঙচুর, মানে এই জাতীয় কিছু মামলা আর কি। এই নাসির উদ্দিনকে কি আপনি আগে চিনেন? আমি নাসির উদ্দিন নামই শুনি নাই। তাহলে আশুগঞ্জ যে টুল প্লাজা, আপনি কি এই টুল প্লাজা যেদিন ভাঙচুর হয়েছে এর আগে বা পরে এসেছিলেন? পরে তো আমি আশা পরেও আসি নাই, আগেও আসি নাই। বলতে আগে তো ওই যে আমার আমি যদি নরসিংদী যেতে, আমার এদিক দিয়ে আসা যাওয়া, এদিক দিয়ে আসা যাওয়া। তো ঘটনার যেদিন যে ঘটনাগুলি ঘটছে, ঘটনার সময় তো আমি ওই টুল প্লাজা থেকে না হলেও 10 কিলো দূরে হবে ওই গ্রামটা। তো এখানে তো আমার প্রশ্ন ওঠে না, আমার আশা। যখন আপনাকে মামলাগুলো দিচ্ছিল তখন আপনার সামনে দিচ্ছিল? না, আমাদের সামনে না। এর মধ্যে দেখেন, এর মধ্যে আসল থানাতে থাকা অবস্থায়
আমার সাথে ওই কামারুরা থেকে যাকে আনছে একে আলাদা করে নিয়ে গেছে বলতে রাত্রে, সম্ভবত গভীর রাতে নিয়ে গেছে, নিয়ে চোখ বাঁধছে, চোখ বাইদা ইয়ে করছে, কিন্তু শারীরিক টর্চারিং করেছে। শারীরিক টর্চারিং করার চেষ্টা করছে মনে হয়। তো আমাকে নেই, আমি এতটুকু বুঝতে পারলাম যে আমাকে নিয়ে সে করবে কি, সে আমাকে কি জিজ্ঞাসা করবে, সে তো আমার ব্যাপারে পুরোটাই জানে, তারা তো আমার ব্যাপারে পুরোটাই জানে যে পুরোটা সাজানো, পুরোটা নাটক। আর ওনাকে নেওয়ার আছে, ওনার ফুটেজ ছিল এরকম কিছু একটা। তো আপনাকে যখন মানে আদালতে এনেছিল থানা থেকে, আশুগঞ্জ থানা থেকে, ওখানে আপনার রিমান্ডের কোনো আবেদন করা হয়েছিল? আশুগঞ্জ থানা থেকে তৎক্ষণাৎ বা ওই সময়টাতে রিমান্ডের কোনো ইয়া ছিল না। আমাদেরকে সন্ধ্যাবেলায় কারাগারে চালান করে দেওয়া হয়। তো তৎকালীন যে অবস্থাটা বলছিলেন কারাগারের, কারাগারের অবস্থাটা তো আরো ভয়াবহ। যেমন যেমন ওই সময়টাতে আমাদের যারা হেফাজতের মামলায় যারা কারাগারে যাইতো, ওনাদের সাথে কারারক্ষী কিংবা সংশ্লিষ্ট যারা আছে, কিংবা অন্য অন্য মামলার আসামি যারা আছে, কিংবা কয়েদি, তাদের আচরণটা আমাদের সাথে খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। যেমন কটু কথা, বিভিন্ন ধরনের এই কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, এগুলোতে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে তারা। প্রাথমিক পর্যায়ে আপনি যখন কারাগারে গিয়েছিলেন, কারাগারে যাওয়ার পর আপনার পরিবার আপনার সাথে সাক্ষাৎ করতে পেরেছিল কিনা? কারাগারে যাওয়ার পর আমি আমি ওই সময়টা তো করোনার সময় ছিল, আর করোনার সময় কাছে গিয়ে কেউ সাক্ষাৎ করতে পারে নাই। ওই দূর থেকে তিতাস বিল্ডিং থেকে ওই রাস্তার ওইদিকে যে একটা রাস্তা গেছে, অবৈধভাবে যেটাকে বলা হয়, এইভাবে। আর আমার আমার পরিবার থেকে আমি সর্বপ্রথম যে ইয়াটা পাই, সর্বপ্রথম ওই কারাগারে যাওয়ার পরে যে সাক্ষাৎটা পাই, সাক্ষাৎ বলতে ওনারা যে আসছিল এটা আমি বুঝতে পারছি আর কি। বাকি দেখা করতে দেওয়া না, হয়নি দেখা করতে সরাসরি? ওই সময় আপনি কারাগারে মোট কতদিন ছিলেন? আমি কারাগারে মোট ছিলাম 8 মাস 5 দিন। এই 8 মাস 5 দিনের মধ্যে আপনার পরিবারকে আপনার সাথে সাক্ষাৎ করতে পেরেছিল সরাসরি? না, সরাসরি আমি কোনোদিন সাক্ষাৎ করতে পারিনি। ওনারা কি চেষ্টা করেছিলেন? ওনারা অবশ্যই চেষ্টা করছেন, যেহেতু ওনারা ওই পথে সাক্ষাৎ হয়েছে, অবশ্যই ওনারা চেষ্টা করছেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে আপনি যখন কারাগারে ছিলেন তখন কোনো টাকার বাণিজ্য হয়েছে কিনা? তখন কোনো টাকার বাণিজ্য, এটা তো যেহেতু এখানে সাক্ষাৎটা একটা ওয়ার্ড থেকে, একটা কিংবা দুইটা কিংবা তিনটা বা প্রতিটা তালা থেকে, দোতলা, তিনতলা, চারতলা, এগুলি থেকে সাক্ষাৎটা মানে জোরে আওয়াজে কথা বলা যেত। তো এই সাক্ষাতে এতটুকুই, জোরে বলতে পারলে শুনছে, না বলতে পারলে নাই। 5টা কথা বললে একটা শুনছে, বাকি 4টা শুন। কারাগারে যখন আপনি গিয়েছিলেন, যাওয়ার পরে আপনার যখন কোনো কিছু চাহিদা হইতো, যেমন খাওয়ার বা পড়ার, তো এই চাহিদাগুলো কি আপনি পেয়েছিলেন? আমি সর্বপ্রথম আমার পরিবার থেকে যে আমার আসবাবপত্র, অর্থাৎ কাপড় চোপড়, এগুলি পৌঁছে 3 দিন পরে। 3 দিন আমি সেলে ছিলাম। সেল বলতে যেটা ওই ফাঁসির আসামি রাখা হয়, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম ওনাদেরকে যেখানে রাখছে ওইটাকে সেল বলা হয়। তো আমি সেলের মধ্যে 3 দিন ছিলাম। এই 3 দিনের মধ্যে আমি একজনের একটা কাপড় পরে, গামছা পরে একদিন গোসল করছি। ওই 3 দিন পরে যখন ওয়ার্ডে চলে গেলাম, তখন আমি আমার কাপড় চোপড়ের সন্ধান পাইছি, অর্থাৎ আমার বাড়ি থেকে কাপড় ওইখানে গেছে। এরই মধ্যে খাবারের যে বিষয়টা দেখেন, কোনো বেলায় আমি অধিকাংশ দুপুরটা আমি না খেয়ে রয়েছি, অর্থাৎ এটা আমার খাবারের উপযোগী ছিল না। অনেক সময় খাইতাম, অনেক সময় যদি না খাইয়া পারছি, কষ্ট হইলো যে টিকতে পারবো, আমি তখন খাইনি। যদি দোকান থেকে অথবা বাইরে থেকে কিছু খেতে মনে চাইতো, তাহলে দোকান থেকে বাইরে থেকে খাওয়ার সুযোগ একটাই, ভিতরে একটা ক্যান্টিন আছে এবং বাইরেও একটা ক্যান্টিন আছে। এখান থেকে যদি আপনার পরিবার আপনাকে কিছু পাঠায় তাহলে এটা যাবে, তবে শর্ত হয়েছে বাইরের এই ক্যান্টিন, তাদের নিজস্ব ক্যান্টিন থেকে কিনতে হবে, অন্য কোথাও কোনো কিছু চলবে না। কারাগারে গিয়ে যখন আপনি ইবাদত করতে চাইতেন অথবা কোরআন পড়তে চাইতেন, কিছু পড়তে চাইতেন, তখন এটার সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হতো কিনা? সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ কারাগারে এই একটা জিনিস ভালো, কারাগারে ইবাদত বন্দিগি করার
পর্যাপ্ত সুযোগ আছে। এমনকি এমনকি যখন আপনার নামাজের সময় হয় তখন এই ফজরের সময়টা ধরেন, নামাজের সময় যদি হয় তাহলে যারা নামাজের জায়গাটাতে যারা শোয়া এরা নিজে নিজে উঠে যাবে, উঠে যারা নামাজ পড়বে তাদের জন্য নামাজের জায়গা করে দেয়। এবং অবিস্মরণীয় একটা আমার কাছে মানে ভালো লাগছে, তৎকালীন সময়ে যে জেলার ছিলেন, এই জেলার একদিন একটা ফাইল আছে, যে ফাইল বলা হয় আপনার জেলার কিংবা জেল সুপার ওনারা আসামিদেরকে দেখতে যাবে, আর আসামিরা লাইন ধরে এরকম ভাবে এই আপনার হাঁটু উঁচু করে ইয়ার মতো এরকম ভাবে বসে থাকা, এটাকে ফাইল বলা হয়। তো এই ফাইলের মধ্যে একদিন গিয়ে জিজ্ঞাসা করতেছে যে এখানের ইমাম সাহেবকে। আমি প্রথম পর্যায়ে ভাই খুব কষ্টে ছিলাম, খুব কষ্টে ছিলাম। যেহেতু এখানে আমার যদি থানা হইতো তাহলে আমি 5-6 জনের পরিচয় পাইলাম হইলে, যে আমার গ্রামের হয়তো 2-3 জন থাকতে পারতো। এটা আমার সব কোনো অপরিচিত। সুযোগ নেই, যে এটা আমার কোনো সব অপরিচিত। তবে এখানে আপনার ওই যাদের সাথে গারদে 1-2 জন আছে, ওনাদের সাথে ইয়া হয়েছে। আসামিদের ইয়াটাই এরকম, যেমন আপনার সাথে আমার প্রথম কথা হইলো, এখান থেকে শুরু করে কারাগারের মধ্যে ওনাদের মধ্যে একটা মিল মহব্বত একটা থাকে, এটাই পরিচিত। তো আমার নিজস্বভাবে আমার এলাকার কিংবা এরকম পরিচয়ের কোনো সুযোগ তো নাই। তো প্রথম পর্যায়ে অনেক কষ্টে ছিলাম আমি। প্রথম পর্যায়ে আপনার যে শোয়ানোর সময় যে ফাইলের মধ্যে শোয়ানো হয়, ফাইলের মধ্যে শোয়ানোটা পুরো এরকম, পুরো এরকম, অর্থাৎ কাত করে। কাত করা ছাড়া কি অন্য কোনো না, কাত করে ছাড়া অন্য কোনো, যেমন ধরেন ওইটা ওইটা আরেকটা বাণিজ্য, ওই সিট বাণিজ্য যেটাকে বলা হয়, সিট ওইখানে বিক্রি করে। তা আমি যদি তৎক্ষণাৎ টাকা দিতে পারতাম, অথবা আমাকে ওইখান থেকে টাকা দিয়ে কিনে নিত ক্যাশ টেবিল থেকে, তাহলে আমাকে সিট দিত। তা আমি ওই সময় আমাকে টাকার ব্যবস্থা করা কিংবা এগুলি তো আমি আসলে কাত করে শোয়ার বিষয়টা নাই কেন? এটা এক তো হচ্ছে জায়গার, আমি যতটুকু শুনছি যে আসমল ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার 1000 মানুষের, ওই সময়টাতে 2300 মানুষ ঢুকে গেছে। তো জায়গার স্বল্পতা, মানে কাত করে কাত ছাড়া যে আপনি অন্যভাবে শুবেন সেটা সংকলন ছিল না। সংকুলন ছিল না, জায়গাও নাই। তো কি করব, একটু যখন ঘুমাইলাম দেখলাম যে গরমের দিন ছিল, এই ঘামতে ঘামতে অস্থির, পরে আবার উঠে বসে রয়েছি। শুধু আমি একা না, আমার মতো আরো যারা ছিলেন সবাই উঠে বসে রয়েছে। এবং সকালবেলা একটু সবাই একটু চিন্তা করতো যে আরে অমুকের সিটটা কবে খালি, মানে অমুকের সিটটা কখন খালি হইব, অমুকে একটু তাহলে অমুকের সিটটা থেকে একটু শুইতাম, সে বাইরে হাঁটতে যায় কিনা তার ইয়াটাতে একটু শুইতাম, এরকমটা একটা ইয়া ছিল সবার মধ্যেই। আপনি বসবেন, বসতে গেলেও বসার জায়গা পাওয়া যায় না, কারণ ওই যে সিট যারা নিয়ে রাখছে তারা এইদিকে বসতে টসতে দেয় না, বসতে গেলেও ওইখানে যান, ওইদিকে যান, ওইদিকে যান। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনি শান্তিতে একটু বসবেন, বসার সুযোগটা পর্যন্ত আপনি পান নাই। এরপরে কারাগারের মধ্যে আস্তে 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 তারপরও আমার ব্রাহ্মণবাড়িয়াটা আমার আসলে একটা আবেগের জায়গা। এর কারণ হলো আমার একটা শৈশবের একটা অংশ আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। আমি খতমিরাবাদ মাদ্রাসার ছাত্র ছিলাম। তো এই সুবাদে 2-4 জন ভাই ওইখানে পরিচয়, পরবর্তীতে ওনারা গেছে, ওনাদের সাথে পরিচয়, ওনাদের সাথে যখন সাক্ষাৎ পাইলাম তখন ভিতরে একটা ইয়া পাইলাম যে না, চেনা পরিচিত 2-4 জন লোক আছে, ওনাদের সাথে কথাবার্তা বলা, এরকম একটা মনের মধ্যে একটা শান্তি পাওয়া যেত। এই যে কারাগারে আপনি ছিলেন, কারাগারে থাকা অবস্থায় কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছিলেন? অবশ্যই বৈষম্যের শিকার হয়েছি, কারণ এই যে আপনার একজন একজন উনি সিটটা বরাদ্দ করছে, ওনার সিটের ধারে কাছে আমাদেরকে যেতে দেয় নাই, বরং আমরা এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, অর্থাৎ 2 সাইডের যে সিটের বাইরে যে জায়গাটা আছে, ফাইলে শোয়ার যে জায়গাটা, এখানে হয়তো আমরা একটু বসে টসে থাকতাম, হয়তো খাবার দাবার যে একটু বসে খাবো ওইটাও সুযোগ তেমন একটা ছিল না। বৈষম্যের শিকার, এটাও বৈষম্য। এবং আমার খুব ভালো মনে আছে, যদিও 3 বছর আগের কথা, ওইখানের একজন চিফ হুইপ আছে আপনার, চিফ হুইপ রুবেন, এটা হয়তো কারাগারে যারা যায়, হ্যাঁ হতে পারে, হ্যাঁ সবাই চিনে। উনি মনে হয় ছিলেন
বিজেপি ছিলেন মনে হয়, এরকমটা কি না, বিডিআর, কষাই কষাই ছিলেন, আচ্ছা যেটাই হোক। তো এই আসামি। আসামি উনি পুরো কারাগার নিয়ন্ত্রণ করেন। জি। তো পরবর্তীতে আমি একদিন অসুস্থ ছিলাম, ডাক্তারের কাছে গেলাম ওষুধ আনার জন্যে। পরিবেশ যেহেতু অনুকূলে যাচ্ছিল না, শরীরের মধ্যে কিছু আপনার খাজলি পোচরা এগুলি দেখা দিল। আমি ওষুধ আনতে গেলাম, ওষুধ আনতে যাওয়ার পরে ডাক্তারের রুমে গেলাম, ডাক্তারের রুমে ওই ওই যে চিফ হুইপ, চিফ হুইপ উনি গিয়ে বসছে চেয়ারে, আমি ওনার পাশে দাঁড়ানো ছিলাম, উনি আমাকে ওইখান থেকে দূরে গিয়ে দাঁড়াও, উনি আমাকে এটা বলছে যে দূরে গিয়ে দাঁড়াও। মানে কত বড় বৈষম্য! মানে কেন? কেন? এটা ওনার একটা গেট আপ, এটা ওনাদের গেট আপ। পরবর্তীতে আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছিল কি? না না, পরবর্তীতে আমি ভাই নীরবই ছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি কারা নির্যাতিত আলেমদ্বীন হাফেজ মুফতি হাফিজুর রহমান ভাইয়ের কারা জীবনের অজানা ইতিহাসগুলো আমরা শুনছিলাম। আসলে ওনার যে ইতিহাস, হৃদয় বিদারক একটা ইতিহাস। উনি সত্যে আসলেই উনি একজন নিরপরাধ একজন মানুষ। ওনাকে পরিকল্পিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে মামলা বাণিজ্যের জন্যে। তো এই যে ওনার যে ইতিহাস এতক্ষণ পর্যন্ত আমরা শুনছি, এটার মধ্য দিয়ে অনেক বৈষম্যের কথা চলে এসেছে, অনেক নির্যাতনের কথা চলে এসেছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরও কিছু আলোচনা, কয়েকটা প্রশ্ন আমরা ওনার কাছে করব। যে এই পর্যায়ে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে আপনি এই যে 8 মাস ছিলেন কারাগারে, 8 মাস থাকা অবস্থায় কোনো ধরনের রিমান্ড দেওয়া হয়নি? রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড কত দিনের দেওয়া হয়েছে? রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড 2 দিনের মঞ্জুর ছিল। তো আমাকে ডিবিতে আনা হয়েছে, সিআইডিতে, কাউতলি সিআইডিতে আনা হয়েছে, আমরাও আসছি, আমাদেরকে আনা হয়েছে। তো এখানে কোনো টর্চারিং এর সম্মুখীন হয়নি। হয়তো লোকটা ভালো ছিলেন, লোকটা জামাল স্যার, যিনি আমাদের রিমান্ডে আপনি কতক্ষণ ছিলেন, অবস্থান করছেন? রিমান্ডে আমাদেরকে আনা হয়েছে দুপুরবেলা, পরের দিন আবার ওই বিকেলবেলা এই কারাগারের গাড়ি করে আবার পাঠাই। রিমান্ডকে আপনার এই কারাগারের জীবনে শুধু একবারই দেওয়া হয়েছে? যে একবারই দেওয়া হয়েছে। এই রিমান্ডকে কেন্দ্র করে কি আর্থিক কোনো বাণিজ্য? আমি অসহায়, আমার আর্থিক কোনো বাণিজ্যের সুযোগ ছিল না। অর্থাৎ কেমন, যখন আমাকে বলছে, ওনাদের সিস্টেমটা ছিল যে আচ্ছা এই তোমার ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বারটা দিয়ে ফোনে যোগাযোগ করা বাড়িতে, যে আপনার ছেলের তো রিমান্ডে আনছি। তখন তো গার্জিয়ান অবশ্যই ব্যথা নিয়ে কিংবা আবেগে দৌড়ে আসবে। আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি বলছি স্যার আমার বাড়ি অনেক দূরে, আমার তো এই সুযোগটা নেই। তা স্যার আমার সাথে ফিরাফিরি করেনি। রিমান্ডে আপনাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? রিমান্ডে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর আপনি ওই দিন কোথায় ছিলেন? তাই আমি বললাম ওই দিন আমি নিয়ম স্বাভাবিক আমি আমার মাদ্রাসায় ছিলাম ঘটনার দিন। বলতেছে আপনি তাহলে এগুলি করলো কে? বলতেছে ওইটা কত কিলো দূরে হবে? আমি বলছিলাম যে 11 থেকে 12 কিলো দূরে হবে। তাই করলো কে? স্যার করলো কে এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি যেহেতু যাইনি। এর মধ্যে ভাই বলে রাখি, এমন কিছু মামলা হয়তো আপনি শেষে প্রশ্নটা আনবেন, আসতে পারে হয়তো, এমন কিছু মামলা আছে ওই জায়গা তো আমি চিনিতে আমার 14 গোষ্ঠীর কেউ ওই জায়গায় যায়নি। প্রাথমিক পর্যায়ে আপনাকে 3টা মামলা দেওয়া হয়েছিল, একবার সর্বমোট আপনাকে কয়টা মামলা? সর্বমোট আমাকে 7টা মামলা দেওয়া হয়েছে। 7টা মামলা। অন্যান্য মামলাগুলো কি কি? অন্যান্য মামলাগুলো আমি জিআর নাম্বার বলতে পারবো, যেমন সদরের আছে একটা আপনার 134, সরাইলের 51-52। এই যে 7টা মামলা, এই 7টা মামলা থেকে কোনটা থেকে রেহাই পেয়েছেন পরিপূর্ণভাবে? না, এখনো পর্যন্ত যতটুকু খবর আসতেছে, আমরা তো যোগাযোগ যাদের সাথে করতেছি, আসলে ওই এক এক রকম এক একজনের থেকে এক এক রকম একটা কথা শুনি। তো ক্লিয়ারলি এখনো পর্যন্ত কোনোটা থেকে রেহাই হয়েছে কিনা ভাই এটা বলুন তো। আপনি কি মনে করেন যে আপনারা যে চেষ্টা করছেন মামলাগুলোর ব্যাপারে শেষ নিষ্পত্তির ব্যাপারে বিভিন্ন জনের কাছে যাচ্ছেন, এটা কি নিষ্পত্তি হবে? নিষ্পত্তি হবে। আমরা যতটুকু শুনি যে আপনার প্রশাসনের যে সমস্ত লোকেরা, ওনারা অনেক সময় আফসোস করে, আসলে ওনারা বিষয়টা বুঝেন জি, যে আপনারা একটু দ্রুত করেন। তো আমরাও আমাদের মাননীয় মুরব্বী আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার সাথে আমরা যোগাযোগ করি। উনি আমাদেরকে ওনার যথাসাধ্য অনুযায়ী চেষ্টা উনি করতেছেন, এবং উনি আমাদেরকে এই আশ্বস্ত করেছেন যে
তোমাদের কিছু হওয়ার আগে আগে আমার হবে, এমনভাবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি কাজ চালিয়েও যেতেছেন। আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত সফল হতে পারবে? যদি আমাদের নেতৃস্থানীয় লোক যারা আছে, আহ অন্য অন্য রাষ্ট্রীয় মামলা যদি এরকম খালাস হয়, আমাদেরটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, বরং ওনাদের মামলা তুলনায় আমাদের মামলাটা নর্মাল এবং পুরোটাই বানানো। আপনার জামিনটা কেমন ছিল? আমার জামিনটা আমার জামিনটা ছিল সেটা ছিল 10ই জানুয়ারি, অর্থাৎ 9ই জানুয়ারি আমার 10ই জানুয়ারি 2022। 2022 10ই জানুয়ারি। সময়টাতে কাগজের মধ্যে একটা ঝামেলা ছিল। ঝামেলাটা কি? ঝামেলাটা হয়তো নামের মধ্যে একটু ইয়া ছিল, যার ফলে পরবর্তীতে পরের দিন সকালে যিনি ইয়ে করছে উনি আবার এটা নিজ দায়িত্বে বাহির করে দিচ্ছেন। তো জামিন আপনি যে পেয়েছিলেন, আপনার মোট 7টা মামলা, এই 7টা মামলায় কি আপনাকে গ্রেফতার দেখানো হয়েছিল নাকি কয়েকটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল? আমাকে মামলা কোনোটাই গ্রেফতার দেখানো হয়নি। আমাকে থানাতে নিয়ে আমাকে মামলা দিচ্ছে, সমস্ত মামলাগুলো থানাতে নিয়ে ওনারা আমার নামে থানাতে নিয়ে যাওয়ার পর মামলাটা ওই সময় সাধারণভাবে দেওয়া হয়েছিল। সবগুলো মামলায় সবার ব্যাপারেই কিছু কিছু হয়তো ব্যতিক্রম হতে পারে। বাকি আপনাকে যে কারাগারে চালান করেছে, এই কারাগারে চালান করার জন্য তো কোনো একটা মামলায় আপনাকে গ্রেফতার দেখাতে হবে। সম্ভবত সম্ভবত ওই যে আশুগঞ্জের 3টা মামলায় গ্রেফতার দেখাইছে, আর পরবর্তীতে 4টা মামলা আমার জেলে কারাগারে থাকা অবস্থায় ঢুকছে। 4টা মামলা কি শুরুতেই দেওয়া হয়েছিল না, নাকি একের একটু পরে পরে? একের পরে একের পরে একের পরে আপনার ধাপে ধাপে ওনাদের অবস্থাটা ছিল, আমি যতটুকু জানতাম যে ওই বাকি মামলাগুলো জামিনের জন্য ফুট আপ দিলেই মামলার একটা ঢুকে, মানে জামিনের জন্য ফুটআপ দিলে আরেকটা মামলা ঢুকে, এরকম শুনছি। মানে যেন সে বের হতে না পারে বা জামিনে আবেদন করতে না পারে। মানে জামিনে আবেদন না করতে পারে, এরকমটা আমি শুনছি, এরকমটা সম্ভবত হয়েছে। এবং একটা সময়তে এত কঠিন গেছে যে তখন মনে হইতো যে জীবনে মনে কোনোদিন আর কারাগার থেকে বের হতে পারবো না, কারণ জামিন, এই হেফাজতের মামলার জামিনের আওয়াজে তোলা যায় না, কথাই বলা যায় না। কারাগার থেকে যখন আপনি জামিনে মুক্ত হয়েছিলেন দীর্ঘ 8 মাস পর, ওই সময়টাতে আপনাকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে কিনা? দীর্ঘ 8 মাস পর যখন আমি কারামুক্ত হইলাম, দীর্ঘ 8 মাস পর এই জামিনে মুক্ত হওয়ার পর থেকে নিয়ে গণঅভ্যুত্থান পর্যন্ত যে সময়টা, দীর্ঘ একটা সময়, এই সময়টাতে কোনো হয়রানি করা হয়নি আমাকে, কারণ আমি তো এই দিকেরও না, আমার তো ঠিকানা আরেকটা, আমার বাসা যেহেতু গন্তব্য আরেকটা, তো হয়রানির কোনো সুযোগ আমি দেখছি না। আর এমনিতেই যারা ফেসিবাদের দূষর, যেমন সামাজিকভাবে ফেসিবাদের কিছু দূষর থাকতে পারে, তো তারা হয়তো বাঁকা চোখে অনেক সময় তাকাইছে, বাঁকা চোখে দেখছে, এমনি স্পষ্টভাবে কোনো হয়রানির শিকার আমি হয়নি। তবে আমি যেটা না বললেই নয়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমি সবচেয়ে বেশি, যেহেতু আমার বাড়ি এটা না, সবচেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি উকিলের মাধ্যমে। উকিল প্রশাসনের লোক তো আছে যারা থানা আপনার নিজের উকিলের মাধ্যমে? আমার নিজের উকিলের মাধ্যমে ভাই, এমনটা হয়েছে। ক্ষতিটা কি আসলে আর্থিক কোনো ক্ষতি নাকি? আর্থিক ক্ষতি তো আছেই, এবং আমার উকিলটা নর্মাল হওয়ার কারণে দিনও বেশি গেছে। এমনকি আমি বলি, আমার উকিলটা আসলে, আমি যতটুকু জানি যে আসামিকে উকিল চালায়, আর আমার উকিলকে আমি চালাইছি। কেমন ভাবে চালাইছি? তো এই উকিল থেকে আপনি সরে যাওয়ার বা অন্য কেউ কাছে যাওয়ার আমি মোটামুটি ভালো চেষ্টা করছিলাম। এমনকি আমি একটা অ্যাপ্লিকেশনও আইনজীবী সমিতির কাছে আমি একটা অ্যাপ্লিকেশনও দিছি, তো এটার কোনো কার্যকারিতা আর আসে নাই। এখনো পর্যন্ত ওই উকিলের কাছে আছেন? এখনো পর্যন্ত ওই উকিলের কাছে আছি। তো উকিলের যে বিষয়টা বলতে চাচ্ছিলেন? উকিলের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ভাই দেখেন, আমি কোনো একটা কোনো দিন শত ফোন দিয়ে আমি তাকে পাই নাই। কোনো অর্থাৎ আজকে আমার হাজিরা আছে, সে আমাকে ডেকে নিয়ে আসবে, এটা এমনটা হয় নাই। বরং আমি অন্য আসামিদের থেকে যখন
ওনারা আমাকে জানায় যে আগামীকাল এই মামলাটা হাজিরা আছে। আমি যখন আসি শত ফোন কিংবা কোনো কিছুর মাধ্যমে আমি তার খোঁজ পাই না। আসলে এই খোঁজ না পাওয়াটা বা আপনার ফোন না ধরাটা, আপনাকে সহযোগিতা পরিপূর্ণভাবে না করার কারণটা কি ছিল বলে মনে করেন? কারণটা সম্ভবত লোকটাই ওই টাইপের, লোকটাই ওই আপনার দিক টাইপের। থেকে তো কোনো আর্থিক ঘাটতির না, কোনো বিষয় ছিল না? আমার দিক থেকে যেমন ধরেন আর্থিক ঘাটতি, আর্থিক যদি ঘাটতি থাকে, যেমন ধরেন একজনের পাশে আছে 10 জন আসামি, তা 10 জনে যদি 200 টাকা করে দিই তার 2000, আর তার কাছে যদি আমি একা থাকি তাহলে আমি যদি 500 টাকাও দিই তার কম। আমি যদি আমি তো মানে যে কথাটা বলতে চাচ্ছেন যে ওনার কাছে হেফাজতের আসামি হিসেবে শুধু আপনি একাই ছিলেন। আমি একা ছিলাম, হয়তো পরবর্তীতে আরেকজন ভিতরে ছিল, মানে আরেকজন মনে হয় ভিতরে ছিল। তো এই দিক থেকে কিনা না, লোকটা এরকম জুনিয়র টাইপের, যার ফলে এটা হয়ে ওঠে নাই। আমার জামিনটাও দেরি হয়েছে, আমার জামিনটাও পরবর্তীতে এই সিনিয়র উকিলদেরকে নিয়ে এটা যখন ফুটাপ দিয়েছে তখন ওনারা মানে এটা সফল হয়েছে। আমি কোর্টের একটা ব্রাহ্মণবাড়িয়া আদালতের আমার একটা মর্মান্তিক একটা করুণ কাহিনী আমি শোনাই আপনাকে। আমি আমাকে আমার এক ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই ফোন দিছে যে ভাই আজকে তো হাজিরা আছে, এটা ফজর আজানের সময় আমাকে ফোন দিছে। আমি কথা বলছি, ঠিক আছে ভাই আমি আসবো। এর মধ্যে আমি উকিলকে ফোন দিই। উকিল তো সকাল তো ফোন ধরার কোনো মানেও হয় না। 8টা 9টা 10টা 9টার দিকে সম্ভবত ফোন ধরছে। ফোন ধরার পর ভাই আমি বলতেছি ভাই আমার তো আজকে হাজিরা আছে। কয় না না আজকে আপনার হাজিরা নাই। এমনও হয়েছে উনি আমার সাথে তর্কে বিতর্কে জড়ায় গেছে যে যদি আজকে হাজিরা না থাকে তাহলে এটার কৈফিয়ত আপনার দিতে হবে। আমি আসছি, এসে দেখছি ঠিকই হাজিরা আছে। তো উনি পরবর্তীতে কোনো জবাবদিহিতা করেনি? আমি জবাবদিহিতা ওনার থেকে আর আমি কিভাবে নেব? একটা দিন আমার কয়েকটা দিন এরকম গেছে। আমার হয়তো আদালত আমার সাক্ষী, বা আদালত বলতে কোর্ট প্রাঙ্গণটা আমার সাক্ষী দিবে। আমি অঝোরে কাঁদছি যখন আমি দিনের পর দিন ফোনের পর ফোন দিয়ে যদি আমি দেখি যে অন্য অন্য আসামির উকিলরা তাদের হাজিরা জমা দিছে, কিন্তু আমার উকিলের পাত্তে আমি পাচ্ছি না। 11টা 12টা 1টা বেজে গেছে। আমি অঝোরে চিৎকার করে পারি, নিজে কান্না যতটুকু এতটুকু নিজের মধ্যে রেখে আমি চোখ দিয়ে পানি ঝরাইছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি কারা নির্যাতিত আলেমে দ্বীন হাফেজ মুফতি হাফিজুর রহমান ভাইয়ের কথা আমরা শুনছিলাম, ওনার কারা জীবনের অজানা ইতিহাসগুলো আমরা শুনছিলাম। শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যেই বিষয়টা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে কারাগার থেকে বের হওয়ার পরে আপনি আশপাশের লোকদের থেকে কোনো তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন কিনা? এটা আমি আগে বলছি যে তুচ্ছতা ছিল, হয়তো স্পষ্টভাবে কোনোটা না হইতে পারে। এই দোসরদের দোসর ফেসিবাদের দোসর যারা আছে তারা তো যেহেতু তাদের মাইল ওইদিকে, তারা ওইদিকে একটু ইয়ে করতেই পারে। শেষ যে বিষয়টা, আমাদের প্রত্যেক টিভির যারা দর্শক আছেন তাদের ব্যাপারে কিছু বলবেন কিনা, যে বা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত? এর আগে আমি আমার 2-4 জনের কথা না বললেই নয়। আপনিও জানবেন যে যারা মামলায় পড়ে তারা বুঝে যে কতটা দৌড়ঝাঁপ দিতে হয়, এবং একটা প্রবাদ বাক্যে আছে যে জুতাটা পর্যন্ত ক্ষয় হয়ে যায়। তো এ বিষয়ে আমি অবশ্যই কৃতজ্ঞ, সবসময় আমি কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় বাবা এবং আমার বাবা, আমার শ্রদ্ধেয় শ্বশুর, আমার 2টা বট গাছ। তো আমি কারাগারে থাকা অবস্থায় ওনাদের থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি। ওনাদের থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি। তো আমি এখনো পর্যন্ত আপনাকে বলি, আমি এখনো পর্যন্ত আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছি, না আমি আমার মাকে জিজ্ঞাসা করছি, না আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করছি, না আমি আমার শাশুড়ি কিংবা কাউকে জিজ্ঞাসা করছি যে আমার জামিনে কত টাকা গেছে। কারণ এটা এটা জিজ্ঞাসা করার মতো মতো সামর্থ্যটা আমার নাই কোন দিক থেকে, যে আমি জানি যথেষ্ট পরিমাণ ওরা আমার জন্য টাকা কিংবা আর্থিক বলেন, শারীরিক বলেন, সময় দিক থেকে বলেন, সর্বদিক থেকে ওনারা আমার জন্য করছে। তো আমি আপনাদের কাছে দোয়া চাইবো, দোয়া করবেন আমার এই 2টা বট গাছের এই ছায়া যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘজীবী করে দেন। আর প্রত্যেক টিভির যে সমস্ত
সম্মানিত দর্শকরা আছেন, আপনারাও সবসময় শুনবেন এবং যে কথাগুলো আমরা বলতে আসি, যারা আসছে অতীতে, যারা আসবে, এগুলো আমাদের হৃদয়ের কথা, এগুলো আমাদের মনে জমে থাকা অনেক কষ্ট, এই কষ্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা আপনাদের মতো করে মূল্যায়ন করবেন এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবসময় প্রতীক টিভির সাথেই থাকবেন। এই প্রতীক টিভির পরিশেষে আমি আবার প্রতীক টিভিকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্ম আমার জন্য তৈরি করে দিছে। আমি আপনাদের কাছে আসতে পেরে ধন্য। আমি আমার জায়গা থেকে আমি চাই মনে প্রাণে আপনাদের প্রতীক টিভি বহুদূর এগিয়ে যাক। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত অতিথি কারা নির্যাতিত আলেমে দ্বীন হাফিজ মুফতি হাফিজুর রহমান ভাইয়ের কথা, ওনার কারা জীবনের অজানা ইতিহাসগুলো আমরা শুনছিলাম। আসলে ওনার কারাগারের যে ইতিহাস, এটা একটা হৃদয় বিদারক একটা ইতিহাস। উনি সম্পূর্ণ নির্দোষ একজন আলেমে দ্বীন। আমরা অতীতে যে সমস্ত সাক্ষাৎগুলো আমরা নিয়েছি কারা নির্যাতিত আলেমদের বা কারা নির্যাতিত যারা ভোগ করেছেন তাদের, এর মধ্য থেকে আমার মনে হচ্ছে যে কয়েকটা ইতিহাস আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে, আমাদের প্রত্যেক টিভির যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, সকলের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমি জানি যে আমাদের প্রতীক টিভির এই সাপ্তাহিক ধারাবাহিক যে অনুষ্ঠান কারা নির্যাতিত ব্যক্তিদেরকে নিয়ে, এটা অনেকে, আমার কাছে খবর আছে যে অনেকে ধারাবাহিক এটা শুনেন, মন দিয়ে শুনেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে কথাটা বলতেছিলাম যে আমাদের এই যে অতীতের যে পর্বগুলো অতিবাহিত হয়েছে, এর মধ্য থেকে এই আজকের যে পর্ব, 13তম পর্ব, এটা একটা হৃদয় বিধায়ক একটা ইতিহাসের একটা পর্ব। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ এই কষ্টদায়ক অধ্যায় থেকে খালাস দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশের আনাচে কানাচে এখনো অনেক এমন ভাই বোন আছেন যারা অতীতের সময়গুলোতে মিথ্যা মামলার শিকার হয়ে নির্যাতন ভোগ করেছেন। আমরা তাদেরকেও ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থিত করব। প্রতীক টিভির ধারাবাহিক আয়োজন সত্যের মুখোমুখির সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টকশোতে নতুন কোনো অতিথির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।